ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছুদিন ধরেই বলতে চাচ্ছি, কিন্তু কিভাবে যে বলি। তখন ছাত্রী বলল, কি বলবেন বলেন, কোনো সমস্যা নাই। আমি বললাম, না থাক, আরেকদিন বলবো। এরপর থেকে ছাত্রী প্রতিদিন পড়ানো শেষ হলে চলে আসার সময় জিজ্ঞেস করতো, স্যার আপনি না আমাকে কি যেন বলতে চেয়েছিলেন, আজকে বলেন। আমি তখন উত্তর দেই, আরেকদিন বলবো। পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, স্যার কালকে দুপুর বেলা পড়তে পারবো না, আমরা বেড়াতে যাব, ওখান থেকে সন্ধ্যার সময় আসবো, সন্ধ্যার পর পড়বো। পরদিন সন্ধ্যার সময় ওদের বাসায় গেলাম, গিয়ে তো আমি অবাক, বাসা পুরো খালি, বাসায় ছাত্রী ছাড়া কেউ নেই। আরো অবাক হয়ে লক্ষ্য করলাম, ছাত্রী সারা বছর সেলোয়ার কামিজ পরে, সে আজকে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে, একেবারে কোরা সাজ দিয়েছে। এমনিতেই তো মেয়েটা অনেক সুন্দর, সাজার কারণে আজকে তো আরো বেশি সুন্দর লাগছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার পরিবারের লোকজন কই, তাদেরকে দেখছি না কেন? তখন লাজুক হেসে ছাত্রী জবাব দিল, সন্ধ্যার দিকে বাড়ির সবাই মিলে মামাতো বোনের জন্মদিনে গেছে, সবার আসতে রাত 11টা বেজে যাবে। আমি বলেছি আমার শরীর খারাপ লাগছে, আমি যেতে পারবো না, মিথ্যা বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, আর আমাকে মিথ্যা বলেছো যে তোমরা দুপুরে বেড়াতে যাবে, এত মিথ্যা কথা শিখে গেছো? আমার কথা শুনে ছাত্রী খিলখিল করে হাসতে হাসতে বলল, আপনার জন্যই তো এমন করলাম, আপনি অনেক দিন ধরে আমাকে কি যেন একটা বলতে চাইছেন, অথচ লজ্জায় বলতে পারছেন না, আজকে বাসায় কেউ নেই, আজকে বলেন স্যার কি বলতে চান। আমি তখন বললাম, আসলে তোমাকে কথাটা কিভাবে যে বলি, আমার লজ্জা করছে, কিছু মনে করবে না তো? তখন ছাত্রী বলল, আপনার যা খুশি বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আমি কিছুই মনে করব না, আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার দিকে আসতে বলেছি। আমি বললাম, আসলে কথাটা হচ্ছে, না থাক, তুমি যদি ভুল কিছু মনে করো। তখন ছাত্রী বলল, প্লিজ স্যার বলেন, আমি কিছু মনে করব না, বলে গভীর দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তখন আমি বললাম, মানে কথাটা হচ্ছে, ইদানিং হাতটা খুব টানাটানি যাচ্ছে, তোমাদের এখানে প্রায় 3 মাসের বেতন আটকে আছে, যদি বেতনের কথা তোমার আব্বুরে বলতা। জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধন কক্ষে এক নারী অফিসার বলেন আমি আপনার জন্য কি করতে পারি? তখন এক ভদ্রলোক বলল, সুতির নাইটিটা ঠিক করতে হবে। এই শুনে ভদ্র মহিলা তো রেগে আগুন, হেঁকিয়ে উঠলেন রীতিমতো, আর বললেন, অসভ্যতা করছেন, জানেন আমি কি করতে পারি? তখন ভদ্রলোকটি বলল, জানি তো, সেজন্যই এসেছি, বাবা মা আদর করে আমার নাম রেখেছিলেন সুধীর মাইটি, আপনারা জাতীয় পরিচয়পত্রে লিখে দিলেন সুতির নাইটি। পাশে বসে স্বপনদা কেঁদে দিলেন, বললেন, আপনার তো তবুও ভদ্র অবস্থা মশাই, আমার কথা একবার ভাবুন, আমার নাম স্বপন ঘোষ, আর এনআইডিতে আসলো স্বপ্ন। অবশ্যই আপনি বুঝতে পারছেন। বলি, এই 72 বছর বয়সে কি এসব থাকে নাকি? পিছনে দাঁড়ানো রুদনদা কেঁপে উঠে বললেন, ওদিকে আমার যা হয়েছে এইটা বলতেও পারতেছি না, এই দুঃখের কথা আমি কাকে বলবো? এখন আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, রুদনদার এনআইডি কার্ডে কি নাম আসছে? বাইরে ঘুরতে গেছিলাম, হঠাৎ একটা মেয়ে কোথা থেকে এসে আমাকে বলল, এই যে শুনছেন, আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। আমি বললাম, কি কথা, আমাকে চেনেন নাকি আপনি? মেয়েটা বলল, অনেকদিন ধরে আপনাকে খেয়াল করি, সত্যি বলতে আপনাকে আমার ভালো লাগে, আই লাভ ইউ। প্লিজ 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 না করবেন না, তাহলে আমি মরে যাব। মেয়েটার মুখে কথাটা শুনে তো আমি অবাক, এত সুন্দর মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে। আমার যে চেহারার ভিউ, মনে হয় কোনো মেয়ের গলায় নাইফ ধরেও বলবে না কোনোদিন আই লাভ ইউ। মেয়েরা আই লাভ ইউ বলা তো দূরের কথা, আমাকে পাত্তাও দেয় না, অথচ এই মেয়েটা আমাকে আই লাভ ইউ বলেছে, তাই আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম। শুরু হলো আমাদের প্রেম। তখন মেয়েটা আমাকে বলল, ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাইসা বনফায়ার আর ইউজার নেম ইওর জয় অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখেন, আর ভাইয়ের আইডির রিচ ডাউন, তাই সবার সামনে ভিডিও যায় না, তাই একটু কষ্ট করে ভাইয়ের এই খারাপ সময় ভাইয়ের এই ভিডিওটা আপনার 15 জন বন্ধুকে শেয়ার করবেন। তখন মেয়েটা আমাকে বলল, বাবু চলো না ঘুরতে যাই। আমি বললাম, কোথায়? মেয়েটা বলল, নদীর পাড়ে। আমিও রাজি হয়ে গেলাম। নদীর পাড়ে দুজনে হাত ধরে হাঁটছি। হঠাৎ মেয়েটা বলল, বাবু শুনো, আমি পানিতে নামি, তুমি পিক তুলো, তারপর তুমি নামবা, আমি তুলবো, পরে ফেসবুকে দেব, সবাই দেখবে আমাদের কত ভালোবাসা।
আমিও রাজি হলাম। কথা মতো ও পানিতে নামলো, আমি পিক তুললাম। তারপর ও উঠলো। আমি পানিতে নামার আগে ওকে মানি ব্যাগ আর ফোনটা দিয়ে বললাম, রাখো এগুলো, পানিতে নামলে ভিজে যাবে। এই বলে ওকে পিক তুলতে দিয়ে পানিতে নেমেছি। তখন মেয়েটা ডাক দিয়ে বলল, বাবু ডুব দাও, দেখতে ভালো লাগবে। ওর কথায় দিলাম এক ডুব। ডুব দিয়ে উপরে উঠে দেখি মেয়েটা নাই। আমার মানিব্যাগ আর মোবাইল নিয়ে পালিয়েছে শালি। আমাকে এভাবে ধোঁকা দিল। বিয়ে খাওয়ার মাঝখানে খবর এসেছে বর পালিয়ে গেছে। চারিদিকে চুলখালাম কাণ্ড। এইদিকে আমার প্লেটে মাংস কম পড়েছে, চারিদিকে চেয়েও মাংস নেওয়ার মতো কাউকে পেলাম না। অবশেষে অনেক উকিঝুঁকির পর দেখি কন্যারে গিরে সবাই দাঁড়িয়ে আছে। প্লেট হাতে নিয়ে বাবুর্চি টাইপের এক লোকরে বললাম, ভাই সাব গরুর মাংসের হাড়ি কোথায়? সে আমার দিকে তাকিয়ে কর্কশ স্বরে বলে উঠলো, ছেলেও দাও হয়ে গেছে আর আপনি খাবারের পিছনে এখনো পড়ে আছেন। বুঝলাম না, ছেলে গেছে তো কি হয়েছে, আমারে দাওয়াত দেওয়া হয়েছে, আমি খেতে এসেছি। এইদিকে কন্যা চিৎকার করে বলছে, আমি বিয়ে না করে উঠবো না, এক্ষুনি আমাকে বিয়ে দিয়ে দিতে হবে। আমিও প্লেট হাতে নিয়ে বললাম, হক কথা, বরাবর কন্যা সাজা ভালো লাগে না, আজই বিয়ে হওয়া উচিত। দেখলাম 2-3 জন সহমত জানিয়ে মাথা নাড়া দিল। কন্যা আবার বলে উঠলো, এই মুহূর্তে আমার বিয়ে না হলে আমি গলায় দড়ি দিব। আমি মুরগির রানে কামড় দিয়ে বললাম, দেয়াই উচিত, এভাবে অপমান মেনে নেওয়া যায় না। এবারও কয়েকজন পাবলিক মাথা নেড়ে বলল, ঠিক ঠিক। কন্যা কাঁদো কাঁদো সরে বলল, আব্বা আমি কিন্তু এক কথা 2বার বলবো না, তাড়াতাড়ি ব্যবস্থা করেন, নয়তো অঘটন হয়ে যাবে। মাংস শেষ, হাড্ডিতে কামড় দিয়ে বললাম, দ্রুত ব্যবস্থা না হলে বাংচুর হবে। এবার সবাই মিলে আমার দিকে ঘুরে তাকালো। কন্যার বাপ আমার হাত ধরে বলল, করো কি? আমি বললাম, কিছু করি না। মাংসের হাড়িটা কোথায় বলতে পারবেন? সে টাইট করে হাত চেপে বলল, টাকা 2 লাখ দিব, ব্যবসা করবা আর এক্ষুনি আমার মেয়েকে বিয়ে করবা। আশেপাশের সবাই বলল, ঠিক ঠিক, বিয়ে করা উচিত, সহমত। আমি 2 লাখ কেন 10 লাখ দিলেও বিয়ে করবো না বলতে গেছিলাম, কিন্তু সবার চোখের দিকে তাকিয়ে ভিতরের কথা ভিতরে রয়ে গেছে। হবু শ্বশুর আব্বা আমাকে টেনে চেয়ারে বসিয়ে বললেন, এই জামাইরে মাংস দিয়া যাও। মাংস দূরে থাক, পানিও এখন গলা দিয়ে নামছে না। এ কি মুসিবতে পড়লাম। মা আমার রুমে এসে বললেন, বাবা জয়, তুই নাকি টিকটকে ফানি ফানি গল্প দেস, আবার মানুষকে অনেক হাসাস। আমি মায়ের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিলাম। মা বললেন, তোর নাকি অনেক মেয়ে ফ্যান আছে। মায়ের মুখে এমন কথা শুনে একটু লজ্জা লাগছে। মা বললেন, দেখতো এদের মধ্যে দিনাজপুরের কোনো মেয়ে আছে নাকি? আমার তো কেমন খুশি খুশি লাগছে। মা তাহলে আমার বিয়ের কথা ভাবছে। আমি একটু ভাব নিয়ে বললাম, তুমি কোনো চিন্তা করো না মা, আজই তোমার জন্য দিনাজপুরের মেয়ে বের করছি। মা বললেন, হ্যাঁ দেখ একটা ভালো মেয়ে পাওয়া যায় নাকি। না ঘটনা তাহলে এবার ঘটেই যাবে মনে হচ্ছে। দিনাজপুরের ভাষাটা একটু কঠিন, বুঝতে সমস্যা হয়। মেয়েগুলি খারাপ না, এতদিন পরে মা বিয়ের কথা ভাবছে, এটাই তো বড় কথা। টিকটকে আইসা একটা ভিডিও দিলাম, দিনাজপুরের মেয়েরা যোগাযোগ করো। বেশ কয়েকজনকে পাওয়া গেল। 2টা মেয়ে দেখতে বেশ সুন্দরী। মাকে বললাম, মা মেয়ে পেয়ে গেছি। আমার মা আলগা একটু হেসে বলল, ভালো। জিজ্ঞেস করতো, বাবা রক্তের গ্রুপ কি? এবার আমার মনে পড়লো, আমার এক ডাক্তার আঙ্কেল কয়েকদিন আগে মাকে বলেছিলেন, বিয়ের আগে ছেলে মেয়েদের রক্তের গ্রুপ জেনে নিতে হবে। এই জন্যই মনে হয় রক্তের গ্রুপ জানতে চাচ্ছেন। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আর রক্তের গ্রুপ নিয়ে কি যেন সমস্যা হয়। এ নেগেটিভ একটা মেয়ে পাওয়া গেল। এই মেয়েটা দেখতে অনেকটা নায়িকা নুসরাত পারিয়ার মতো। আমার বেশ পছন্দ হয়েছে। সব জেনে মা বললেন, তোর খালার সাথে দেখা করতে বল। আপনাদের বলতে ভুলে গেছি, দিনাজপুরে আমার এক খালা থাকে। আমার যে কি ভালো লাগছে, মা দেখি সব ব্যবস্থা করে রেখেছে। তখন আমি মাকে বললাম, আমরা কবে যাব মা? মা বললেন, 2-1 দিনের মধ্যেই যেতে হবে। মেয়ের নাম্বার টাম্বার সব মাকে দিলাম। পরের দিন মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কেমন লাগলো মা মেয়েটাকে? মা বললেন, হ্যাঁ মেয়েটা কি লক্ষ্মী। আমি মায়ের দিকে তাকাচ্ছি না, কেমন কেমন জানি লাগছে। মা বললেন, এমন ভালো মেয়ে হয়, চেনা নাই জানা নাই, এক কথায় রক্ত দিতে রাজি হয়ে গেল। আমি চমকে গিয়ে বললাম, মানে? মা বললেন, আরে তোর খালার মেয়ে রুনুর ডেলিভারির জন্য এ নেগেটিভ রক্তের দরকার ছিল, মেয়েটা এসে রক্ত দিয়ে গেছে।